নমস্কার, বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আমি সোমনাথ সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট এবং ভারতবর্ষের জন্য একটা ল্যান্ডমার্ক টাইপের একটা অফার এসছে, যেটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি জাপানের খুব উন্নত ক্লাসের মোগামি ফ্রিগেট যেটা, সেইটা জাপান অফার করেছে কমপ্লিটলি টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে, এবং সেটা মেড ইন ইন্ডিয়া প্রসেসের আন্ডারে হবে। এটা নিয়ে আজকের আলোচনা থাকবে। সবাইকে রিকোয়েস্ট করবো আলোচনাটা পুরো শোনার চেষ্টা করবেন, মনে হয় ভালো লাগবে। তো যাই হোক, গত সপ্তাহে অ্যাকচুয়ালি জাপানের কিছু ডেলিগেটস এবং হায়ার অফিসিয়ালস ভারতবর্ষে সফরে এসেছিলেন, এবং সেখানে সেই সময় দাঁড়িয়ে তারা ভারতবর্ষের গভর্নমেন্টকে একটা খুব সুন্দর অফার দেয়, যে অফারের মধ্যে জাপানের খুব উন্নত একটা ফ্রিগেট ক্লাস রিসেন্টলি ওরা 2022-এ লঞ্চ করেছে। সেটা হচ্ছে মোগামি ক্লাসের একটা ফ্রিগেট। এটা একটা বিশেষ ধরনের যুদ্ধ জাহাজ, সেইটা অফার করেছে। কিন্তু তার থেকেও খুব ইম্পর্টেন্ট যেটা, ভারতবর্ষ আজকের দিনে কিন্তু শুধুমাত্র আর আর্মস অ্যামিউনিশনস বা যে কোনো যুদ্ধের অস্ত্র বা যুদ্ধের যে কোনো জিনিস কিন্তু চেষ্টা করে কমপ্লিটলি ওরকমভাবে আগের মতন না কিনে মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে নিতে। দ্যাট মিনস আমাদের ভারতবর্ষেই তৈরি হবে, এবং ভারতবর্ষে তৈরি হওয়ার ফলে তার উপকার যেটা হবে সেটা হচ্ছে যে ভারতবর্ষে এমপ্লয়মেন্টেরও স্কোপস বাড়বে, এবং আর একটা জিনিস যেটা, টেকনোলজি ট্রান্সফার হওয়ার ফলে সেই যে প্রসেসটা, সেই যে টেকনোলজিটা, সেটা যেহেতু ইন্ডিয়ার কাছেও আছে বা থাকবে, যার ফলে ইন্ডিয়া ভারত পরবর্তীকালে ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে যে সেই সেম জিনিসটা তৈরি করে তারপরে অন্যান্য দেশকেও তারা এক্সপোর্ট হিসেবে পাঠাতে পারে বা বিক্রি করতে পারে, এবং সেখান থেকে একটা বিদেশি মুদ্রা অর্জন করার একটা টার্গেট নিয়ে ভারতবর্ষ চলে। তো যাই হোক, আসলে জাপানের এই অফারটা কি না, এই অফারটা মোগামি ক্লাস যেটাকে বলা হয় 30 FFM, সেই যুদ্ধ জাহাজ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এবার এটা যে শুধু জাহাজ বিক্রি তা নয়, তারা চাইছে এই জাহাজগুলো ভারতেই তৈরি হোক, অর্থাৎ ভারতের যে মেক ইন ইন্ডিয়া প্রসেস বা প্রজেক্ট যেটা চলছে আজকের দিনে, অনেক দিন হয়ে গেল এটা দাঁড়িয়ে, এবং ভারতবর্ষ কিন্তু এটার সুফল কিন্তু অলরেডি পেতে শুরু করেছে। প্রচুর টেকনোলজি ট্রান্সফার হয়েছে, এবং যার ফলে আমরা কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের অস্ত্র এবং বিভিন্ন ধরনের শিপ, তারপরে আমাদের এয়ারফোর্সের প্লেন, এগুলো কিন্তু আন্ডার দিস টেকনোলজি, মানে ট্রান্সফার অফ টেকনোলজিতে আমরা কিন্তু তৈরি করছি, এবং যার ফলে ভারত কিন্তু বিদেশি মুদ্রা যেমন অর্জন করছে, এটা যেরকম ঠিক, সেই প্রজেক্টগুলো বা সেই ধরনের টেকনোলজিক্যাল জিনিসপত্রগুলো বিক্রি করে আবার সিমিলারলি কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের দেশে তৈরি হওয়ার ফলে বিদেশি মুদ্রাতে আমরা বাইরে যেটা পেমেন্ট করছিলাম সেটাও কিন্তু ভারতবর্ষ এখন থেকে বাঁচাতে শুরু করেছে, যার ফলে মেক ইন ইন্ডিয়ার প্রসেসে কিন্তু এটা একটা বিশেষ স্পেশালিটি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই জাহাজটার প্রথমে বলি, এই জাহাজটার স্পেশালিটি কি। এই যে জাহাজটা যেটা, এই যে ফ্রিগেট ক্লাসের যে জাহাজ, এই জাহাজে সব থেকে বড় জিনিস হচ্ছে এটাতে স্টেলথ টেকনোলজি ইউজ করা হয়েছে। সেই স্টেলথ টেকনোলজি মোগামি ক্লাসের ফ্রিগেটে ইউজ করার ফলে এই জাহাজটা সম্পূর্ণভাবে র্যাডারে প্রায় ধরা পড়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। খুব সামান্য একটা ডট আসে, যেটা কিন্তু ওইরকমভাবে নেগলিজিবল, মানে রাডারে বেসিক্যালি ধরাই যায় না। তো এইটা হচ্ছে এর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে মোগামি ক্লাসের এই ফ্রিগেটে কিন্তু এই স্টেলথ টেকনোলজি থাকার ফলে এটা কিন্তু খুব সহজে রাডারে আসে না, বা রাডারে প্রায় ধরা যায় না, এটা বললেই চলে। আর একটা হচ্ছে এই মোগামি ফ্রিগেটটাতে অটোমেশন এরকম অত্যাধুনিকভাবে ইউজ হয়েছে, যার ফলে ভারতবর্ষের যে নীলগিরি বা এই ধরনের যে শিপটা আছে, মানে নীলগিরি ক্লাসের যে ডেস্ট্রয়ার বা ফ্রিগেট যেগুলো আছে, সেইগুলো কিন্তু অন্তত 150 থেকে 200 জন নাবিক লাগে। whereas এই যে মোগামি ক্লাসের যে ফ্রিগেট, এতে কিন্তু অটোমেশন এত সফিস্টিকেটেড ওয়েতে ইমপ্রুভ করা আছে, যার ফলে এটাতে কিন্তু মাত্র 90 জন নাবিক যথেষ্ট এই ধরনের একটা ফ্রিগেটকে অপারেট করার জন্য। এবং এটা একই সঙ্গে কিন্তু মাল্টিটাস্কিং জব রোলে আছে। মাল্টিটাস্কিং জব রোলটা নিয়ে আরেকটু পরে আসছি। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নৌবাহিনীর পাওয়ারের বেসিসে যদি প্রথম 4-5টা দেশ দেখি, তাহলে অবশ্যই প্রথমে আসবে ইউএসএ, তারপরে সেকেন্ডে আসবে হচ্ছে চায়না, থার্ড আসবে রাশিয়া, ফোর্থ আসবে কিন্তু জাপান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ফোর্থ নেভির দিক থেকে কিন্তু ফোর্থ মোস্ট পাওয়ারফুল কান্ট্রি হচ্ছে জাপান, এবং তারপরে 5th পজিশনে কিন্তু আছে হচ্ছে ইন্ডিয়া। তো যাই হোক, ইন্ডিয়া সেই হিসেবে দেখতে গেলে জাপানের যে নেভির যে শক্তি, সেটা কিন্তু যথেষ্ট উন্নত এবং যথেষ্ট সারা বিশ্বে কিন্তু এটা সমাদৃত। তো যার ফলে এই জাপানের সঙ্গে এই কাজটা যদি করা যায়, তাহলে প্রথম কথা হচ্ছে
টেকনোলজির ট্রান্সফার তো হবেই, এছাড়া জাপানের যে অন্য প্রযুক্তি যেগুলো আছে সেগুলো সম্বন্ধেও কিন্তু ভারতবর্ষ ট্রেনিং নিতে পারবে বা জানতে পারবে, বা যৌথ ট্রেনিং এর ফলে কিন্তু তারা কিন্তু মানে আমাদের ভারতবর্ষের নৌবাহিনী কিন্তু অনেকটা উন্নতির দিকে এগিয়ে যাবে, যার ফলে এই মোগামি ক্লাসের ফ্রিগেটের কিন্তু টেকনোলজি খুব ইমপ্রুভড এবং এটা অনেক বেশি প্রিসাইসিভ হবে, মানে অনেক বেশি নিখুঁত হয়, যার ফলে এখন দেখবেন জাপান ধীরে ধীরে করে তার নিজস্ব যে চিন্তাধারা ছিল সেইটাকে চেঞ্জ করেছে, সেটা বিকজ অফ চায়না। তার কারণ হচ্ছে চায়নার এখন নেক্সট লক্ষ্যমাত্রা হচ্ছে ইন্ডিয়ান ওশেন এবং তার সঙ্গে প্যাসিফিক ওশেন, এবং দেখবেন ইস্ট চায়না বা স্পেসিফিক্যালি সাউথ চায়না সিতে চায়না কিন্তু যথেষ্ট মানে আধিপত্যের সঙ্গে পুরো সমুদ্রটাকে শাসন করছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে চায়নার কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে নট অনলি প্যাসিফিক ওশেন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরকেও কিন্তু পুরোপুরি কন্ট্রোলে নেওয়া। তার কারণ হচ্ছে যদি দেখেন তাহলে মিডল ইস্টের থেকে যাবতীয় যা কিছু অয়েল বা অয়েল যে সমস্ত প্রোডাক্ট আছে লাইক এলএনজি, এলপিজি, কোল, এইগুলো কিন্তু চায়নায় যে আসে সেটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিয়ান ওশেন হয়ে স্ট্রেট অফ মালাক্কা দিয়ে ঢোকে। তো এবারে স্ট্রেট অফ মালাক্কাতে কিন্তু ইন্ডিয়ারও খুব ভালো স্ট্রং ফুটিংস আছে, এবং ইন্ডিয়াও কিন্তু চায়নাকে যথেষ্ট কড়াভাবে নজরে রাখে, যার ফলে চায়না এবং ইন্ডিয়ার কিন্তু একটা বরাবরের ওই স্ট্রেট অফ মালাক্কা কে কন্ট্রোলে নেবে বা কে কন্ট্রোলে থাকবে এইটা নিয়ে কিন্তু বরাবরের একটা টাসেল রয়েছে। কিন্তু যদিও চাইনিজ নৌবাহিনী কিন্তু এখন অন্যতম শক্তিশালী নৌবাহিনী সারা পৃথিবীতে, জাস্ট ইউএস এর পরেই কিন্তু শক্তিশালী, এবং সংখ্যার বিচারে যদি দেখি তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় তারা কিন্তু ইউএসএ কেও চ্যালেঞ্জ করতে শুরু করেছে ইন টার্মস অফ নাম্বারস। তার মানে যে সংখ্যায় ফ্রিগেট বা ডেস্ট্রয়ার বা সাবমেরিন বা এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজ ওদের যেভাবে আছে, এবং নিউক্লিয়ার পাওয়ার যে সমস্ত সাবমেরিন বা যে শিপগুলো আছে চায়নার, সেটা কিন্তু সংখ্যার বিচারে কিন্তু অনেক দেশকেই আজকের দিনে চিন্তায় ফেলে দিয়েছে, এবং ভারতবর্ষ খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করার ফলে ভারতবর্ষ কিন্তু এখন খুব দ্রুত নিজেদের নৌশক্তিকে বাড়াচ্ছে এবং নৌশক্তিকে যথেষ্ট একটা ইমপ্রুভ জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। যদিও নেক্সট ভারতবর্ষের 10 বছরের মধ্যে অনেকগুলো অ্যাডিশনাল প্রজেক্ট হাতে রয়েছে যেগুলো দিয়ে তারা নিজের নৌবাহিনীকে শক্তিশালী করতে চায়, এবং ফাইনালি 2047-এর মধ্যে একটা খুব স্ট্রং একটা নৌবাহিনী বা নৌশক্তিতে পরিণত হতে চায়, যেটা সারা বিশ্বে হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে কিছু একটা থাকার জায়গা থাকবে। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু 2047-এর মধ্যে একটা টার্গেট রেখে ভারতবর্ষ আজকের দিনে এগোচ্ছে। কিন্তু চায়নার যে লক্ষ্যবস্তু সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশেনকে স্পেশালি কন্ট্রোলে নেওয়া, এবং এটা করতে গিয়ে চায়নার বরাবরের যে শত্রুতা যেটা সেটা কিন্তু জাপানের সঙ্গে, এবং জাপান কিন্তু এটা আজকের দিনে রিয়ালাইজ করে ফেলেছে যে ইস্ট চায়না এবং সাউথ চায়না সি, স্পেশালি তাইওয়ানে চায়না যেরকমভাবে ক্রমাগত অ্যাটাক করার হুমকি দিয়ে যাচ্ছে বা সারাক্ষণই তাইওয়ানকে ঘিরে রাখছে নিজের নৌশক্তি দিয়ে, এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের মানে ফাইটার প্লেন পাঠিয়ে যেভাবে তাইওয়ানকে সবসময় একটা চিন্তার মধ্যে রেখে দিয়েছে, সেটা থেকে কিন্তু জাপান কিন্তু এইটা বুঝতে পেরেছে যে আগামী কোনো না কোনো দিনে কিন্তু চায়না কিন্তু জাপানকেও হয়তো অ্যাটাক করে দিতে পারে। আর একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে এই ন্যাটোর মানে আমি বলছি ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কতগুলো গোঁয়ার্তুমির কারণে আজকের দিনে কিন্তু ন্যাটো যে গোষ্ঠীর যে সমস্ত দেশগুলো আছে তারা কিন্তু এটা যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরে গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একা আপনি আমেরিকার উপর ভরসা করে নিজের দেশের কোনো নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন না। তার কারণ হচ্ছে জাপান কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে কমপ্লিটলি সারেন্ডার করার পরে জাপানের কিন্তু কমপ্লিটলি সেফটি সিকিউরিটিটা কিন্তু ইউএস এর দায়িত্বেই ছিল, যেটা কিন্তু ভেরি রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প কতগুলো কমেন্ট করার ফলে জাপান কিন্তু বা জাপানের নতুন প্রধানমন্ত্রী কিন্তু এইটা যথেষ্ট ভালোভাবে বুঝে গেছেন যে আগামী দিনে ইউ ক্যানট ট্রাস্ট ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্পের মতন যেই আসুক না কেন, কারণ কি ইউএসএ ইজ অ্যাবসলিউটলি কনসার্নড অ্যাবাউট হিজ ওন কান্ট্রি অনলি, কাজে যার ফলে ইউএসএ তাকে নিয়েই চিন্তা রাখে এবং ও শুধুমাত্র নিজেরটা ছাড়া বাকি কিছু বোঝে না, যার ফলে আজকের দিনে কিন্তু জাপান কিন্তু খুব একটা বেশি আর আমেরিকার উপর ভরসা করছে না এবং তারা নিজেদের শক্তিকে বাড়ানোর জন্য চেষ্টা করছে এবং সেইটার পদক্ষেপ হিসেবে তারা নিজেদের পলিসিতে মানে আর নিজেদের যে উৎপাদন ক্ষমতা সেইটাতে বেশ কিছু চেঞ্জ করেছে এবং তাদের থিওরি বা পলিসি কতগুলো চেঞ্জ করে তারা এখন আগামী দিনে কিন্তু একটা স্ট্রং এক্সপোর্টার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, যার ফলে ইন্ডিয়াকে এই অফারটা দিয়েছে। এই অফারটা কিন্তু ইন্ডিয়ার জন্য লুক্রেটিভ, তার কারণ হচ্ছে এই মোগামি শিপ যেটা যে ডেস্ট্রয়ার যেটা
এটার এক একটা শিপের দাম পড়বে কম বেশি 500 থেকে 600 মিলিয়ন ডলারের মতন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে কম বেশি 4.5 থেকে 5.5 কোটি টাকা দাঁড়ায়। আবারও বলছি, পার শিপ কস্টিং পড়বে অ্যারাউন্ড 500 থেকে 600 মিলিয়ন ডলার, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে আজকের দিনে দাঁড়িয়ে কনভার্ট করলে এটা 4.5 থেকে 5.5 কোটি টাকা পার শিপ। এবং কমপ্লিটলি মানে এই মুহূর্তে এখনো নাম্বার কিছু ওরা ফাইনাল করেনি, বাট যাই হোক নাম্বার ফাইনাল না করলেও মোটামুটিভাবে একটা আন্দাজ যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে কম বেশি 7টা থেকে 8টা এই মুহূর্তে দাঁড়িয়ে শিপ তারা ইমিডিয়েট বেসিসে হয়তো একটা বরাত দিতে চলেছে, বা এটা একটা ভাবনা চিন্তা চলছে যে 7টা থেকে 8টা মতন শিপ তৈরি হবে। এবং এর ফলে যেটা লাভ হবে সেটা হচ্ছে প্রযুক্তিগত ভারতবর্ষে তো লাভ হবেই, এবং জাপান কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, এটা এখনো ফাইনালাইজ হয়নি যে পেমেন্টটা কিরকম ভাবে হবে, সেক্ষেত্রে কিন্তু জাপানের অলরেডি ট্র্যাক রেকর্ড আছে ইন্ডিয়াকে বেশ কিছু ক্ষেত্রে ধার দেওয়ার ক্ষেত্রে, বা ওভারঅল ইন্ডিয়া বলে বলবো না, ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড জাপান যে ধারটা দেয় সেটা কিন্তু ভেরি নমিনাল একটা সুদে দেয়, যেটা হয়তো মানে 1% বা ইভেন লেস দ্যান 1%, মানে পয়েন্ট হয়তো 2, 3, 4, 5% এরকম কিছু একটা হয়। এবং সেটা কিন্তু একটা লং টার্ম ধার দেয় জাপান সাধারণত অনেক দেশকে, এবং স্পেসিফিক্যালি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি তাহলে ইন্ডিয়াকে কিন্তু ওরা যথেষ্ট ভালোভাবে অন্যভাবে সম্মানের চোখে ট্রিট করে। আমাদের বুলেট ট্রেনটাও কিন্তু ঠিক একই প্রসেসে চলছে, এবং যে ক্ষেত্রে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে জাপানের যে লোনগুলো হয় সেগুলো কম বেশি 25 বা 30 বছরের 10 ইয়ারে হয়, একটা ভেরি নমিনাল প্রায় নেগলিজিবল একটা রেট অফ ইন্টারেস্টে ওরা কিন্তু টাকাটা দেয়। আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে ভারতবর্ষকে যদি এখন এই ধরনের ফ্রিগেট তৈরি করতে হয় স্পেসিফিকেশন অনুযায়ী, তাহলে কিন্তু ভারতবর্ষের কাছে যেহেতু এই টেকনোলজিটা কমপ্লিটলি আয়ত্তে নেই, ফলে এটা কিন্তু খানিকটা সময় লাগবে। কাজেই মানে ভারতবর্ষ যদি জাপানের সঙ্গে কোলাবোরেশনে এটা তৈরি করে এবং মেক ইন ইন্ডিয়ার আন্ডারে যদি হয়, তাহলে সেই যে টাইম ডিউরেশন যেটা লাগতো সেটা কিন্তু অনেকটা কমে আসবে। ইনফ্যাক্ট যা কথাবার্তা চলছে তাতে এই বছরের শেষ মানে 2026-এর শেষ থেকে নিয়ে 2027-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেই বড়জোর এটার একটা কনস্ট্রাকটিভ লাইনে আসা উচিত, এবং হয়তো এর একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। এখন পর্যন্ত যেটা প্রপোজাল হিসেবে আছে, যেটা চিন্তা ভাবনার হিসেবে আছে, সেটা কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে আইদার এই বছরের শেষের মধ্যে ডিসেম্বর নাগাদ, বা বড়জোর হলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। আমি পার্সোনালি যতটুকু ইনফরমেশন রাখি তাতে খুব সম্ভবত ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার কথাবার্তা চলছে। এবং এটা যদি হয় তাহলে কিন্তু ভারত মহাসাগরে কিন্তু চায়না এবং জাপান মিলিতভাবে, এমনিতেও কোয়াডের আন্ডারে তো ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া 4টে দেশ তো রয়েছে, তো যার ফলে এবং তার সঙ্গে যদি ইন্ডিয়া এবং জাপান এই ট্রিটিটাতে ঢুকে পড়ে, যেখানে আরো অন্যান্য মিলিটারি এক্সচেঞ্জ এবং আর্মি থট প্রসেসের এক্সচেঞ্জ এবং ট্রেনিং পত্র হয় বা হবে, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় ডেভেলপমেন্ট। এবং ভারত আর চায়না যৌথভাবে যদি ইন্ডিয়ান ওশেন এবং স্ট্রেট অফ মালাক্কা যদি কন্ট্রোল করে বা কন্ট্রোল নেয়, বা দুই বন্ধু হিসেবে যদি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু চায়নার জন্য এটা যথেষ্ট বেশি রিস্কি এবং অ্যালার্মিং হবে। কাজে সেই হিসেবে কিন্তু এটা একটা ভারতবর্ষের কাছে অনেক বড় সুযোগ। এবং সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে 7টা থেকে 8টা মতন জাহাজের কথাবার্তা চলছে, এবং খুব সম্ভবত আইদার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বা কোচিন, বা হয়তো মিলিতভাবে এই দুটো জায়গাতেই প্রোডাকশনটা হবে। আপাতত যা কথা আছে তাতে 20 থেকে 30 বছরের মতন টেকনোলজিতে ট্রান্সফার তো শুধু নয়, মানে এর যে স্পেয়ার পার্টস এবং মেনটেনেন্স, সেটা আগামী 20 থেকে 30 বছরের মতন একটা ডিউরেশনে কথাবার্তা চলছে, যেখানে যৌথভাবে জাপান ভারতবর্ষকে এই টেকনোলজি ট্রান্সফার তো শুধু নয়, এর মেনটেনেন্স থেকে শুরু করে স্পেয়ার পার্টস থেকে শুরু করে সমস্ত ধরনের সার্ভিস প্রোভাইড করা, সেটা সবটাই আগামী 20 থেকে 30 বছরের জন্য চলছে। যেহেতু এটা এখনো ফাইনাল হয়নি, কাজে এক্স্যাক্টলি 20, 22, 25 বা 30 সেটা এখনো বলা যাচ্ছে না, বাট কথাবার্তা যেটা চলছে সেটা হচ্ছে 20 থেকে 30 বছরের মতন একটা 10 ইয়ারে এইটা হওয়ার কথাবার্তা চলছে। এবং এটা যদি হয় তাহলে ভারত মহাসাগরে ভারত যেরকম আরো স্ট্রংলি তার ফুটিংটা রাখতে পারবে, ঠিক সিমিলারলি সেম ওয়েতে জাপানও কিন্তু অনেকটা এগিয়ে আসতে পারবে। এবং জাপানও কিন্তু যেটা চাইছে সেটা হচ্ছে এই মোগামি ক্লাসের ফ্রিগেটকে আরো বেশি করে প্রমোশনে আনতে চাইছে। তার কারণ হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের নীলগিরি ক্লাসের যে সমস্ত ডিস্ট্রয়ারগুলো আছে, সেগুলো কিন্তু কম বেশি 6 থেকে 6,500 টনের, ওয়ারাজ এই মোগামি ক্লাস কিন্তু কম বেশি ধরুন 4 থেকে 5 বা বড়জোর ক্ষেত্র বিশেষে 5,500 টনের। আপনি 4 থেকে 5,000 টনসে আপনি ধরে রাখুন, দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। তার মানে এই শিপগুলো কিন্তু অনেক বেশি কম্পারেটিভলি হালকা, এবং হালকা হওয়ার ফলে এর কিন্তু ম্যানুভারেবিলিটি বা খুব দ্রুত মানে নিজেকে মুভ করার ক্যাপাসিটি রাখে, এবং এই হালকা হওয়ার কারণে এর কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা কিন্তু অনেক বেশি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু 30 নটিক্যাল মাইল পার মানে 30 নট করে ছোটার ক্ষমতা আছে।
এবং যেটা কিন্তু খুব কাজে লাগার। এবং এই মোগামি ক্লাসের যে এর ওয়েপন, যে তার ওয়েপন্স এবং ফায়ার হাউস যদি দেখি, তাহলে এর কাছে MK-41 ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম রয়েছে, VLS যেটাকে বলা হয়। MK-41 VLS মানে জাহাজের সামনে দিকে 16টা সেল থাকে, যেখান থেকে অত্যন্ত দ্রুত গতিতে আকাশপথে আসা শত্রুকে ধ্বংস করার জন্য মিসাইল ছোড়া যায়। এছাড়াও জাহাজ ধ্বংসকারী মিসাইল টাইপ 17 অ্যান্টি শিপ মিসাইলস, আবারও বলছি জাহাজ ধ্বংসকারী মিসাইল, দ্যাট ইজ টাইপ 17 অ্যান্টি শিপ মিসাইলস আছে। এটি জাপানের তৈরি একটি সুপারসনিক মিসাইল, যা অনেক দূর থেকে নিখুঁতভাবে শত্রুর বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে। প্রধান কামান আছে, 127 mm নেভাল গান আছে, যা জাহাজের সামনে একটি বড় কামান থেকে সমুদ্র উপকূলে অন্য জাহাজকে শক্তিশালী শেল ছুটতে পারে। এছাড়া CRAM বলে এক ধরনের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে। যদি কোনো মিসাইল জাহাজের দিকে ধেয়ে আসে, তবে এই অটোমেটিক মানে জাহাজের মধ্যে যে অটোমেটিক সিস্টেমটা রয়েছে, সেই অটোমেটিক সিস্টেমটা একে শেষ মুহূর্তে ডিটেক্ট করে সেই মিসাইলটাকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া খুব 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 ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টর্পেডো এবং ড্রোন। সাবমেরিন ধ্বংস করার জন্য এতে হালকা ওজনের টর্পেডো থাকে। এছাড়া এতে জলের নিচে চলার জন্য এক বিশেষ ধরনের ড্রোন থাকে, যা মাইন খুঁজে বের করে ধ্বংস করতে পারে। এইটা কিন্তু আমাদের এই নীলগিরি ক্লাসের ডেস্ট্রয়ারগুলোর মধ্যে এখনো নেই। যাই হোক, আপাতত চুক্তির সীমা যেটা রয়েছে সেটা হচ্ছে এই 2026 এন্ড থেকে নিয়ে 2027 শুরুর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তার কারণ হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং মেড ইন ইন্ডিয়ার আন্ডারে ঠিক এক্স্যাক্টলি কত পার্সেন্ট মেড ইন ইন্ডিয়ার আন্ডারে হবে, সেইটাকে একটুখানি এখনো ফাইনালাইজ করা যায়নি। কারণ কি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য বলি, মেক ইন ইন্ডিয়ার আন্ডারে প্রথম যে জাহাজটা তৈরি হয়, সেটা যে কোনো, মানে সে জাহাজ তৈরি হোক বা এয়ারপ্লেন তৈরি হোক বা যেটাই হোক না কেন, সেটাতে প্রথমটা তৈরি করতে বা প্রথম একটা দুটো তৈরি করতে একটু সময় লাগে। তার কারণ হচ্ছে সেই দেশের টেকনোলজির সঙ্গে আমার দেশের যে অস্ত্র, যেমন ধরুন আজকে আমি যদি মোগামি ক্লাসের ফ্রিগেটের কথা বলি, তাহলে ধরুন জাপানের মোগামিতে আমি যদি আমার দেশে ব্রহ্মোস বা K4 বা K15 বা এই ধরনের হারপুন টাইপের আমরা মিসাইল যদি তার মধ্যে ডিপ্লয় করি বা লাগাতে যাই, তাহলে সেই সিস্টেম ইন্টিগ্রেট করতে প্রথম অবস্থাতে একটু সময় লাগে, এবং তার যে সফটওয়্যার আপগ্রেডেশন করা বা সেই সফটওয়্যারটাকে প্রপারলি ইউজ করানো এবং একটার সঙ্গে একটার ইন্টিগ্রেশন করানো, সেইটাতে একটু সময় লাগে। বাট সেইটা একবার যখন হয়ে যায়, তারপরে কিন্তু আর সময় লাগে না। ফলে প্রথম একটা দুটো জাহাজের ক্ষেত্রে হয়তো সময় লাগলেও লাগতে পারে, বাট সবকিছু ঠিকঠাক থাকলে ধরে রাখুন আপনি এই টোটাল প্রজেক্টটা কমপ্লিট হতে হতে 4 থেকে 5 বছর মতন সময় লাগতে পারে, যেটা প্রথম জাহাজটা আসতে। তার কারণ হচ্ছে এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট হয়ে তারপরে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে। কারণ কি, এখন আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা আমাদের দেশের বর্তমান শিপ তৈরি করার অনুকূলে করা আছে, মানে ঠিক সেই মাপে করা আছে। এবার যখন মোগামি যখন এটা তৈরি হবে, তখন এই ধরনের ফ্রিগেটের উপর বেস করে তখন সেই চেঞ্জেস যেগুলো প্রয়োজন হবে সেগুলোকে করতে লাগবে, যার ফলে প্রথমের ক্ষেত্রে হচ্ছে 4 থেকে 5 বছর সময় লাগবে, তারপরেরটাতে অসুবিধা হবে না। ফলে প্রথম মোগামি ফ্রিগেটটি ভারতীয় নৌবাহিনীতে আশা করা যায় 2030 এন্ড থেকে নিয়ে 2032-এর মধ্যে কোনো একটা সময় কমিশন হতে যাচ্ছে বা হয়ে যাবে। তারপরে প্রতি বছরে মোটামুটি প্রতি বছর থেকে নিয়ে 1.5 বছরের মধ্যে একটা থেকে দুটো বা 2 বছরের মধ্যে দুটো, এরকম টাইপের একটা কিছুটা হবে। সেটা এখনো ফাইনালি হয়নি, তবে আশা করা যাচ্ছে 1 বছরের মধ্যে, মানে প্রত্যেক বছরে একটা করে শিপ তৈরি হয়ে যাবে। এবং আগামী 7 থেকে 8 বছরের মধ্যে, মানে প্রথমটা তৈরি হওয়ার পরে থেকে নিয়ে 7 থেকে 8 বছরের মধ্যে পুরো কমপ্লিট ফ্রিগেটটা, মানে যে সংখ্যাটা যেটা 7 বা 8 হচ্ছে, যে ভাবা হচ্ছে, সেটা কমপ্লিটলি ইনকর্পোরেট হয়ে যাবে বা কমিশন হয়ে যাবে। তো প্রথম অবস্থাতে ওই জন্য একটুখানি সময় লাগে, যে ধরনের মিসাইলসগুলো আমাদের ভারতবর্ষে আছে বা যেগুলো আমরা হয়তো আগামী দিনে ইউজ করতে যাব, সেইটার ইন্টিগ্রেট করতে একটু সময় লাগে। বাট ওভারঅল যদি বলি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে স্পেসিফিক্যালি চায়নাকে কাউন্টার করার জন্য, কারণ কি পাকিস্তানকে আজকের দিনে খুব একটা মানে স্ট্রেংথের জায়গাতে আমরা বা ভারতবর্ষের মানুষরা কেউ ধরি না। পাকিস্তানকে কাবু করা হয়তো কয়েক ঘন্টার ব্যাপার, বা মানে পাকিস্তানকে গ্রিপে এনে ফেলা বা বেসিক্যালি তাকে মানে শেষ করে দেওয়া কোনো ব্যাপারই না। ভারতবর্ষ আজকে যে জায়গায় পাওয়ার ওয়াইজ আছে, তো একটা হলো সেইটা। কাজেই চায়নাই আমাদের আজকের দিনে দাঁড়িয়ে মেইন কনসার্ন বা প্রধান চ্যালেঞ্জ। কাজেই চায়নাকে দেখতে গেলে, এবং চায়না যেরকমভাবে স্ট্রিং অফ পার্ল দিয়ে ইন্ডিয়াকে ঘিরে নিতে চাইছে এবং ইন্ডিয়ান ওশনে ও নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এবং জাপান যৌথভাবে যা কিছুই করুক না কেন, সেটা কিন্তু চায়নার জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে বা হবেই অবশ্যই। কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে জাপানের অফারটা খুবই লুক্রেটিভ এবং খুবই ভালো অফার, এবং স্পেসিফিক্যালি মেক ইন ইন্ডিয়ার আন্ডারে এবং কমপ্লিটলি আমাদের দেশে যখন তৈরি হবে এবং এর টেকনোলজি কমপ্লিটলি ট্রান্সফার, TOT মানে কমপ্লিটলি ট্রান্সফার অফ টেকনোলজির মধ্যে দিয়ে যখন হচ্ছে,
তখন এর থেকে ভালো অফার হতে পারে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াই হচ্ছে প্রথম দেশ যাকে চায়না ইটিওটি বা ট্রান্সফার অফ টেকনোলজি অফার দিল। তা না হলে এখনো পর্যন্ত কিন্তু চায়না তার কোনো এই ধরনের ফ্রিগেটের ক্ষেত্রে কাউকে এই অফারটা দেয়নি। তো আগামী দিনে আশা করা যায় যে এই অফারটা কমপ্লিট হয়ে এগ্রিমেন্ট নতুন করে তৈরি হয়ে যাবে এবং হয়ে গিয়ে এই মোগামি ক্লাসের ফ্রিগেট আবার ইন্ডিয়ান নেভিতেও ইনকর্পোরেট হয়ে যাবে। তো সেটা কতদিনে হবে দেখা যাক। আপাতত এই পর্যন্তই একটা ডেভেলপমেন্টাল নিউজ ছিল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।